This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নমস্কার, দেখছেন TV9 বাংলা। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভজিৎ। আজ দুপুরে সুপার প্রাইম টাইমে শুরুতেই যে খবরটা দেবো আমরা, আমাদের এক্সক্লুসিভ খবর, বালি পাথর চাকরির মতোই কি এ রাজ্যে বা চুরি হয়ে যাচ্ছে মানুষের কঙ্কালও। ঠিক শুনছেন, বালি পাথর চাকরি, এই চুরিগুলোতে রাজ্যে আমরা শুনেছি, বারবার সামনে এসছে তার নানা কিস্সা। শুরু হয়েছে তদন্ত, কখনো রাজ্য কখনো কেন্দ্রীয় সংস্থার দ্বারা। এবার কি এ রাজ্যে কঙ্কালও চুরি হয়ে যাচ্ছে, মানুষের কঙ্কাল। রাতের অন্ধকারে সমাধিস্থলের মাটি খুঁড়ে কঙ্কাল চুরির অভিযোগ। এই মুহূর্তে আমাদের সহকর্মী মহাদেব সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো মহাদেবের সঙ্গে। মহাদেব, কি অভিযোগ, কিভাবে সামনে আসছে পুরো বিষয়টা? একদমই, দেখো, সোশ্যাল মিডিয়ায় মূলত সামনে আসে বিষয়টি, এবং সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু সাধারণ মানুষ এই বিষয়টি জানতে পারেন, এবং তারা যখন ঘটনাস্থলে যান গিয়ে দেখতে পান যে যেখানে নবদ্বীপের শ্মশান, সেই শ্মশানের পাশেই রয়েছে সমাধিস্থল। অর্থাৎ এই সনাতনী ধর্মের কিছু মানুষের ক্ষেত্রে রয়েছে, যেমন সৎকার করা হয় সেক্ষেত্রে কখনো শ্মশানে দেহ সৎকার করা হয়, পাশাপাশি কিন্তু সমাধিস্থলে তাদের দেহ সমাধি দেওয়া হয়। সেই সকল সমাধিস্থল থেকে দেখা যাচ্ছে মাটি খুঁড়ে সেখান থেকে একাধিক মৃতদেহ নেই বা কঙ্কাল নেই, এমনটাই কিন্তু এলাকার মানুষের দাবি। এবং সেখানে দেখা যাচ্ছে যে ঝোপ জঙ্গল রয়েছে, ঝোপ জঙ্গলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের পচা গলা দেহাংশ। অর্থাৎ স্বাভাবিকভাবেই এই প্রশ্নকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য। ঘটনা জানানো হয়েছে নবদ্বীপ থানায়, নবদ্বীপ থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে, এলাকায় পুলিশ পিকেট বসানো রয়েছে। তবে এলাকার মানুষের দাবি যে গত কয়েক মাস ধরে কিন্তু এই কার্যকারবার চলছে, এবং রাতের অন্ধকারে কিন্তু এই কারবারটি চলছে। পাশেই রয়েছে ভাগীরথী নদী, এবং ভাগীরথী নদী এবং নবদ্বীপের যে শ্মশান পাশাপাশি সংলগ্ন হওয়ায় সেক্ষেত্রে কঙ্কাল নদী পথে চলে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু অনুমান করা যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক সমাধিস্থলের বিভিন্ন জায়গায় গর্ত করা রয়েছে, এবং গর্তের ভেতরে মূলত যেটুকু নজর যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে সেখানে ভেতরে কিন্তু কঙ্কাল বা দেহাংশ যে থাকার কথা সেগুলি নেই। এই সমাধিস্থলের দেখভাল করার জন্য কোনো কর্তৃপক্ষ তো রয়েছে, তারা কি বলছে? দেখো, শ্মশান কর্তৃপক্ষ তারা রয়েছে, তারা বলছেন তারা শ্মশানটা যেমন দেখভাল করেন, কিন্তু রাতের অন্ধকারে ঝোপ জঙ্গল দেখার জন্য তাদের কিন্তু সেই পর্যাপ্ত পরিকাঠামো নেই। আমাদের সঙ্গে থাকো মহাদেব, কি বলছেন শ্মশান কর্তৃপক্ষ যাদের এই সমাধিস্থল পাহারা দেওয়ার কথা, দেখভাল করার কথা, শুনবো। সমাধিতে দুটো গর্ত দেখা যাচ্ছে এবং সেখানে নাকি বডি নেই। আমরা তৎক্ষণাৎ যাই, গিয়ে দেখি যে হ্যাঁ, দুটো সমাধির জায়গায় গর্ত খোলা রয়েছে, এবং আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। থানা থেকে রাত্রে পুলিশ যায়, এবং আজকে থেকে পুলিশ পিকেটিং বসাচ্ছে। ওখানে হয়তো অসৎ উদ্দেশ্যে নিয়ে কেউ বা কারা গর্ত করে রেখেছে দুটো সমাধির জায়গায়। তা শাসক দল, এটা চোরের রাজত্ব চলছে, সব কিছুতে চুরি এদের রয়েছে, সমস্ত জায়গায় এদের কেলেঙ্কারি রয়েছে। এই নতুন কিছু না যে এখানে বডি চুরি করবে, মানুষের দেহ বিক্রি করে খাবে, এটা স্বাভাবিক ঘটনা। এটা চক্রান্ত কোথায় গিয়ে জড়িয়ে আছে, কোন নেতা মন্ত্রীর পিছনে আছে, এগুলো বের হবে। আপনারা এখানে কতদিন ধরে আছেন? এখানে আমি এখানে আছি 6 বছর। তা আপনারা এই 6 বছরের মধ্যে কতবার দেখেছেন এদিকে? না, আমি এই জিনিসগুলো দেখিনি, এই দেখছি। আচ্ছা, এই দেখছি। এখানে বডি ছাড়ায়? না, ছাড়াই বলতে কি, আমি এই হালে দেখছি। একদিন আমাদের মৎস্যরাই, সে আমাকে বললে, একদিন বলছে ওখানে দাদা বডিগুলো সব কবরের বডি। তা আমি অফিসের লোককে দেখিয়েছি। মহাদেব, আমরা শুনলাম কার কি অভিযোগ। স্বাভাবিকভাবেই সরকারি দলের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছেন বিরোধী দলের যারা নেতা কর্মীরা রয়েছেন ওখানকার তারা। কিন্তু শ্মশান কর্তৃপক্ষ, তাদেরকে তো পাহারা দিতেই হবে। তারা পরিকাঠামোর অজুহাত দেন, অথবা সত্যি সত্যি পরিকাঠামোর অভাব থাকতে পারে, তাদের হাতে নেই, কিন্তু এই পাহারা দেওয়ার দায়িত্ব তাদের। সরকারি স্তর থেকে কি জানা যাচ্ছে? সমাধিস্থল থেকে এভাবে তো দেহ নিয়ে বের করে নিয়ে যাওয়া যায় না, তো অপরাধ। দেখো,
এরকম অপরাধ কিন্তু বিগত দিনে আমরা দেখেছিলাম যে এই কঙ্কাল কাণ্ড মূলত আন্তঃরাজ্য চক্রের সাথে যুক্ত ছিল, এমন ঘটনাও কিন্তু প্রকাশ্যে এসেছিল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়। এক্ষেত্রেও সেটা যে অনুমান করা যাচ্ছে যে সেই ধরনের কোনো একটা চক্রের সাথে যুক্ত কিনা সেটা কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে, যদিও এখনো পুলিশের পক্ষ থেকে কোনো রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে পুলিশ এই ঘটনা পরম্পরার দিকে তুমি নজর রাখো, পুলিশের তদন্তের দিকে নজর রাখো। পুলিশের তদন্ত যেমন এগোবে নিশ্চিতভাবে আপনাদেরকে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। তবে এ রাজ্যে আরো অনেক কিছু চুরির মতো মানুষের কঙ্কাল চুরির খবর এবার সামনে এলো। ইতিমধ্যেই পাচার চক্রের খোঁজে তদন্ত নেমেছে নবদ্বীপ থানার পুলিশ। অনির্বাণ, মূলত এই শ্মশানগুলোতে পরিচালনার দায়িত্বে বা দেখভালের দায়িত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুরসভা থাকে। ঠিক একই রকম ভাবে রাস্তায় যে টোল আদায় করা হয় না, সেখানেও কিন্তু পুরসভার তরফ থেকেই টেন্ডারগুলো ডাকা হয়। 2.5 বছর আগে আমরা একটা খবর দেখিয়েছিলাম যে গোটা বোলপুর জুড়ে রাস্তায় রাস্তায় টোল আদায় হচ্ছে অবৈধভাবে। অনেকে বলেছিলেন এটা কি বোলপুর নাকি টোলপুর। সেই বোলপুরে আরেকটা খবর দেখুন, এবার তোলাতঙ্কে কাঁপছে বোলপুর। এবার তোলাবাজির শিকার হচ্ছেন খোদ ভারতীয় সেনার একজন জওয়ান। পরিবার নিয়ে মুর্শিদাবাদ থেকে শান্তিনিকেতনে ঘুরতে গেছিলেন ওই সেনা জওয়ান। শান্তিনিকেতনের ভিতরে তিনি গাড়ি রাখেন, কিন্তু গাড়ি যখন বের করছেন ঠিক সেই সময়ে তিনি জোর জবরদস্তির মুখে পড়েন, এমনটাই দাবি করেছেন তিনি। তার কাছে জোর করে পার্কিং ফি আদায় করা হয়, এমনটাই অভিযোগ। আপনি যা করবেন, আমি বই আছে, আমার কাছে ড্রেস আছে। পার্কিং এ বই ড্রেস, সরকারি স্টাফ কোথায়? সরকারি যদি স্টাফ হতাম তাহলে আইডেন্টি কার্ড থাকতো। হ্যাঁ, আমার আইডেন্টি কার্ড নেই। আধার কার্ড আছে। আধার কার্ড দেখি, আধার কার্ড দেখি, আধার কার্ড দেখি। তোমাকে কেউ পাঠিয়েছে? অথরিটির নাম? হ্যাঁ, শেখ নাসির। মোহাম্মদ হাবিবুর রহমান ভারতীয় সেনাতে কাজ করেন। তিনি পরিবার নিয়ে মুর্শিদাবাদ থেকে বেড়াতে এসেছিলেন বিশ্বভারতী শান্তিনিকেতনে। একেবারে পরিবারের মহিলা, ছোট শিশুরা রয়েছে, সকলকে নিয়ে সেইখানে সেই দাদাগিরির কবলে পড়লেন। কীরকম দাদাগিরি না, গাড়ি যখন ঢুকেছে পার্কিং ফি দিতে হবে। তিনি নিজের পরিচয় দেন, অনুরোধ করেন যে এই বেআইনি পার্কিং নেবেন না। তারপর শেখ নাসিরের নাম করে বেশ কিছু লোক তাদের ঘিরে ধরে জোর করে পার্কিং ফিজ নেয়। বিশ্বভারতীতে, বোলপুরে এমনটাই কিন্তু দস্তুর। কোথাও পার্কিংয়ের নামে বেআইনিভাবে টাকা তোলা, কোনো পারমিশন নেই। কোথাও আবার পুরসভার নামে পরপর টোল, মানে বোলপুর বোধহয় টোলপুর। TV9 বাংলার জন্য ক্যামেরায় গৌরব পালের সঙ্গে তন্ময় প্রামাণিক, বীরভূম। অফিস বিল্ডিং এর ঠিক বাইরে গাড়িটা রাখা ছিল, তাহলে কেন পার্কিং ফি দিতে হবে? এই প্রশ্নই তোলেন ওই সেনা জওয়ান। জানতে চাওয়াটা মানুষের অধিকারের মধ্যে পড়ে। অভিযোগ, নিজের পরিচয় দেওয়ার পরেও রেয়াত করেনি শেখ নাসিরের লোকজন। সেনা জওয়ানকে ঘিরে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শেখ নাসিরের শাগরেদদের বিরুদ্ধে। অবশেষে দাবি মতন টাকা দিয়ে ছাড়া পান ওই সেনা জওয়ান, যারা আমাদের সীমান্তের অতন্ত্র প্রহরী। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে তার পরিবার। ভাই বোন নিয়ে এখানে ঘুরতে এসেছি, আনঅথরাইজ পার্কিংয়ে। এখানে বলল যে এই পার্কিংটা রেজিস্টার্ড এবং এখানে দিতেই হবে বাধ্যতামূলক। আমি বললাম যে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ। জবরদস্তি বললো আপনাকে দিতেই হবে, নাহলে এখান থেকে একটা জবরদস্তি যে আপনাকে যেতে দেবো না। হ্যাঁ, ভয় দেখাচ্ছে। এজেন্সি শেখ নাসির, ওরা কিছু মতেই শুনলো না, আর সমানে দাদাগিরি শুরু করেছে। শুধুমাত্র আমরা দিতে এই কারণে বাধ্য হয়েছে যে আমাদের কাছে ছোট ছোট বাচ্চা ছিল, ফ্যামিলি নিয়ে এসছে, ওই জন্য দাদা বাধ্য হয়ে দিতে, ভয়েই দিয়েছে, না ছাড়া হয়তো দিত না। ভাই তো এটা বলেছে যে আমি একটা গভর্নমেন্ট এমপ্লয়ার, তারপরে ওসব কোনো কথা শুনেনি, রীতিমতো আমাদের সঙ্গে হম্বিতম্বি করেছে এবং আমরা বাড়ি ফিরে যাচ্ছি ভয়ে। হ্যাঁ, একদম ভয়ে বাড়ি ফিরে যাচ্ছি। আচ্ছা, এটা কি শুধুই শান্তিনিকেতনে চলছে? বোলপুর শহর জুড়ে চলছে দেদার তোলাবাজি। ট্রাক হোক কিংবা ছোট গাড়ি, বাইরের গাড়ি দেখলেই জোর জবরদস্তি চলে সেখানে। শহরে বিভিন্ন প্রান্তে দেদার তোলাবাজির অভিযোগ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ শেখ নাসির এবং তার দলবলের বিরুদ্ধে। তোলাবাজির ভয়াবহ ছবি উঠে এসেছে আমাদের TV9 বাংলার ক্যামেরায়। নেই কোনো বৈধ কাগজ, ভুয়ো কাগজ দেখিয়ে টোলের নামে চলছে তোলাবাজি। শহরে ঢোকা বেরোনো 6টি জায়গায় বোলপুর পুরসভার নাম করে দেদার তোলাবাজির অভিযোগ। ঠিক 2.5 বছর আগে এই একই ধরনের অভিযোগ উঠেছিল, আমরা লাগাতার খবর করেছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবারও কিভাবে টেন্ডার, কিভাবে শেখ নাসিরের নামে চলছে এই বেআইনি টোল? কোনো উত্তর নেই বোলপুর পুরসভার কাছে। সেদিন কেউ ছিল না, ফোনই তোলেননি বোলপুর পুরসভার চেয়ারম্যান পওনা ঘোষ। মুখে কথা নেই বেআইনি টোল কর্মীদেরও। তিনি এই বাইপাসের ওপরেই বসে রয়েছেন এবং সেখানে একদম পুরো বোলপুর পুরসভা বলে অনুমোদিত এজেন্ট শেখ নাসির
টোল রেট দেওয়া আছে। 4 চাকা গাড়ি 30 টাকা, 10 চাকা গাড়ি 85 টাকা, বাস 60 টাকা, 6 চাকা গাড়ি ট্রাক 50 টাকা, 407 গাড়ি 40 টাকা, 4 চাকা ছোট গাড়ি 30 টাকা। অর্থাৎ এই রেট বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু পুরসভায় কি টেন্ডার হয়েছে? প্রশ্ন সেখানেই। অনেকেই টাকা দিয়ে চলে যাচ্ছেন যারা জানেন না, কেউ ভয়ে দেন, সেই তথ্যও রয়েছে, সেই ছবিও রয়েছে আমাদের কাছে। এইভাবেই বোলপুরে একের পর এক টোলপুর হয়ে টোলের রাজত্ব চলছে। নাম লেখা রয়েছে শেখ নাসির। কে এই নাসির? আমরা এখন খুঁজবো সেই নাসিরের খোঁজ। টিভি9 বাংলার জন্য ক্যামেরায় গৌরব পালের সঙ্গে তন্ময় প্রামাণিক, বোলপুর। কার টোল? কে মালিক? কে শেখ নাসির। মালিক কে? শেখ নাসির। কোনো পুরসভার পারমিশন নেই। পারমিশন দেখান, পারমিশন দেখান। কি এটা? রেফারেন্স নাম্বার নেই, ডেট নেই, এটা কি মেমো নাম্বার? রেফারেন্স নাম্বার কোথায়? ওটা তো ওখানকার টেন্ডারের রেফারেন্স নাম্বার। টেন্ডারেই তো চলছে স্যার। এটা কোনটা? এটা এই চিঠিটা তো রেফারেন্স নাম্বার দেওয়া আছে, টেন্ডারের নাম্বার নেই। আপনার যে পারমিশন পাওয়ার কথা সেটা নেই। এই দেখুন স্যার, টেন্ডার এটা কি লেখা আছে এখানে? রেফারেন্স দিয়ে হয় না। আপনার কাছে পারমিশন লেটার কোথায়? এই যে টাকা তুলছেন রাস্তা থেকে শেখ নাসিরের নামে, নাসির জানেন এটা? হ্যাঁ অবশ্যই, অবশ্যই ওনার নামে চলছে, তো উনি জানবেন না? আপনি কি জানেন যে টেন্ডার নিয়ে উনি নিয়েছেন নাকি আপনাকে কর্মী হিসেবে রেখেছেন? আমাকে তো কর্মী হিসেবে রেখেছেন, আমাকে কর্মী হিসেবে রেখেছেন, আমি কর্মী। আপনি কি জানেন তিনি টেন্ডার নিয়েছেন কি নেননি? হ্যাঁ স্যার, আমরা তো এটাই জানি স্যার, টেন্ডার হয়েছে। আপনি কি দেখেছেন? আপনি কি সেই কাগজ দেখেছেন? সেটা আমরা তো কর্মচারী, আমরা কি করে বলবো স্যার? এখানে টোলে বড় গাড়িগুলো লাই, আর ছোট গাড়িগুলো চেনাশোনা যেগুলো সেগুলো ছেড়ে দেয়। বাইরের গাড়িগুলো? বাইরের গাড়িগুলো নাই, লোকাল গাড়িগুলো ছেড়ে দেয়, যেগুলো 4 চাকা। কি করে বুঝবে লোকাল না বাইরে? এই যে প্রত্যেকদিন যাওয়া আসা করে না, গাড়িগুলো বুঝতে পারা যায়, নাম্বার থেকে ধরা যায় যে এটা কলকাতার নাম্বার না কোথাকার নাম্বার। বাইরের গাড়ি হলে? হ্যাঁ হ্যাঁ, বাইরের গাড়ি 4 চাকাগুলো দেয়। এরপরে পরেরটা, তাহলে শুধু শান্তিনিকেতন নয়, বোলপুরও বটে। শুধু বোলপুরও নয়, বোলপুর বাইপাস থেকে জামবনি মোড় পর্যন্ত, লায়েক বাজার মোড়, মকরমপুর রোড, সতীঘাট মোড়, কাশিমবাজার মোড়, কোথায় যাবেন আপনি? কোথায়? কোথাও গিয়ে মুক্তি নেই। সব জায়গায় দাঁড় ওত পেতে বসে আছে এই টোল বাজরা, টোলের নামে তোলা বাজরা। এক ছবি সব জায়গায়। ভাই কিসের টাকা তুলছেন এখানে? কিসের টাকা তুলছেন? কিসের টাকা তুলছেন? আমি আমার গ্যারেজ আছে। কিসের টাকা তুলছেন এখানে? কিসের টাকা তুলছেন বলবেন? বলবেন? এখানেও বলা চলে জামবনি, যেটা এখানে পরপরই ছাপানো প্যাড রয়েছে, এবং এখানেও দেদার টাকা তোলা হচ্ছে। কেন টাকা তোলা হচ্ছে? কিসের? পুরসভার পারমিশন আছে কিনা? পুরসভার পারমিশন বলে একটি জেরক্স কপি দেখানো হচ্ছে। সব মিলিয়ে কিন্তু কোনো উত্তর নেই। এইভাবেই কিন্তু বোলপুরে 7 জায়গায় 8 জায়গাতেই টাকা তোলা চলছে, অর্থাৎ টোলের নামে তোলাবাজি চলছে। টিভি9 বাংলার জন্য ক্যামেরায় গৌরব পালের সঙ্গে তন্ময় প্রামাণিক, বোলপুর। আপনাদের এখানে গাড়িটা দাঁড় করালো কি টাকা নিল? মিউনিসিপালিটি টোল। টোল? মিউনিসিপালিটি এরকম কি টোল যেতে আসতে দিতে হয়? যাওয়ার সময় দিতে হবে। হ্যাঁ, যাওয়ার সময় লাগে, আসার সময় লাগে না। এটা তো বেআইনি টোল, তো পারমিশন নেই। সেটা কি করে জানবো আমার স্যার? সেটা তো আমরা বলতে পারছি না। টোল বলি টোল লাগবে, তার জন্য টোল দিলাম। ভয় দিতে হবে? ভয় না, টোল লাগবে দিতে হবে, না দিলে তো ঢুকতে দেবে না, এইটাই বলবো। আর এই মুহূর্তে তন্ময় প্রামাণিক, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বীরভূম থেকে। কথা বলবো তন্ময়ের সঙ্গে। তন্ময়, 2.5 বছর আগে যা ছিল, 2.5 বছর পরে ঠিক তাই। অনুব্রত মণ্ডল তিহারে যাওয়ার আগে যা ছিল, অনুব্রত মণ্ডল তিহার থেকে ফিরে এসে পুলিশের মা মেয়ে বউ তুলে গালিগালাজ দেওয়ার পরেও ঠিক তাই। তার মানে বীরভূম হচ্ছে এমন একটা জেলা যেখানে অনুব্রত আর তার লোকেদের বচন হি শাসন হ্যায়। দেখো একেবারে তাই। কারণ তুমি দেখলে যে শেষকালে যে বক্তব্য আমরা দেখালাম, সেখানে গাড়ির চালক বলছেন না হলে ঢুকতে দেবে না, না দিলে বেআইনি। সত্যি তো এই মানুষগুলো জানবেন কি করে কোনটা আইনি, কোনটা বেআইনি, কোনটার ই টেন্ডার হয়েছে, কোনটার ই টেন্ডার হয়নি, কোনটা লিজ আছে, কোনটা লিজ নেই, কোনটা মৌখিকভাবে এটার ডুপ্লিকেট কাগজ ছাপিয়ে রেখে দেওয়া হয়েছে। আমরা 2.5 বছর আগে সেই ডুপ্লিকেট কাগজ ধরেছিলাম। পুরসভা তখন উত্তর দিতে পারেনি, কারণ দীর্ঘদিন পুরসভাতে কোনো ই টেন্ডার হয়নি। এখনও পুরসভার অন্দর থেকে সেই একই অভিযোগ উঠে আসছে, কোনো রকম প্রকৃত টেন্ডার ছাড়াই একেবারে সেই শেখ নাসির 2.5 বছর আগে ছিলেন,
তিহার থেকে ফিরে এসছেন অনুব্রত মণ্ডল, তারপরে সেই শেখ নাসির রয়েছেন। শেখ নাসির এখানে এখনও তার আমরা দেখা পাইনি, তার ছবি দেখতে পেয়েছি, কারণ গত 26শে মে যে মহামিছিল এখানে অনুব্রত মণ্ডল করেছিলেন, যে মিছিলের লোক সংখ্যা কত সেটা নিয়ে আইসির সঙ্গে বিরোধ বেঁধেছিল। ওই যে 12,000 না 13,000 আমরা ফোনটাতে শুনছিলাম না, অসভ্য কদর্য ভাষায় যখন ফোনে কথা ছিল যে 12,000 বলেছিস, 13,000 বলেছিস, কত লোক হয়েছিল। সেই মিছিলটাতে যে গাড়িটাতে চেপে অনুব্রত মণ্ডল যাচ্ছিলেন, এখানে অভিযোগ উঠছে, বিরোধীরা বলছেন ওই গাড়িটা নাসিরের গাড়ি। কে নাসির? শেখ নাসির না, তার ডাম্পার ব্যবসা আছে, পাথরের ব্যবসা আছে, বালির ব্যবসা আছে, টোলের ব্যবসা রয়েছে। এখানে যত টোল বোলপুর পুরসভাতে, শুধু পুরসভার মধ্যে তন্ময়, এখানে তোমাকে একটু থামাতে বাধ্য হচ্ছি। টোলের ব্যবসা মানে টোলটা তো সরকার নেয়, কোনো ব্যক্তি মানুষ টোল নেওয়ার ব্যবসা করতে পারে নাকি? হ্যাঁ, নিশ্চিতভাবে কিছু বড় বড় ব্রিজ তৈরি হয় আমাদের দেশে, সেতু তৈরি হয়, যেমন আমাদের এই দ্বিতীয় হুগলি ব্রিজ, সেগুলোর টোল কালেকশনের দায়িত্বে কিছু বেসরকারি এজেন্সি থাকে, তারাও কিন্তু ওই ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার হয়ে টোলটা কালেক্ট করে তাদের হাতেই তুলে দেয়। কিন্তু কোনো ব্যক্তিত্ব টোল কালেকশনের ব্যবসা থাকা সম্ভব নয়। তুমি বললে আমার রীতিমতো কানে লাগলো, মানে নাসির হচ্ছেন টোল ব্যবসায়ী। টোল ব্যবসায়ী, এই টোল ব্যবসায়ী টোলাবাজি করেন, মানে তোলাবাজি টোল নিয়ে, এইটা অভিযোগ এখানে বিরোধীদের। কিন্তু বিরোধীরা যা অভিযোগ করছেন আমরা সেদিকে তাকাচ্ছি না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যা দেখছি, যা ক্যামেরায় ছবি ধরা আছে, ওনারা যে গাড়িটাকে মনে করবেন সেই গাড়ি থেকে টোল নেবেন। যদি বাইরের গাড়ি হয় দিতে হবে, সেই গাড়িকে কোনো ছাড়ছড় নেই। কলকাতার একাধিক বিশিষ্ট মানুষ, একাধিক সাহিত্যিক, একাধিক নামকরা চিকিৎসক, তারা এখানে সেই টোলের পাল্লায় পড়েছেন। তারা বারে বারে অভিযোগ করতেন যে এর আগে TV9 বাংলা দেখিয়েছিল টোলপুর বোলপুর, তারপরে টোলটা থেমে গেছিল, আবার টোল শুরু হয়েছে। এবং এখন দেখা যাচ্ছে ঠিক একইভাবে, তুমি একটা বক্তব্য শুনলে যে বাইরের গাড়ি ওই নাম্বার দেখে ধরে নেওয়া হয়, তাকে তার কাছ থেকে টোল নেওয়া হয়, ট্রাক এলে তার কাছ থেকে টোল নেওয়া হয়, তাকে ছাড়া হয় না, যেতে দেবে না, গাড়ি দাঁড় করিয়ে দেবে, আর হাতে লাঠি নিয়ে ঘুরছে। টোল কালেকশন হবে তো নিয়ম অনুযায়ী। তুমি যে কথা বলে, যদি আমি ব্যক্তিগতভাবে আমি লিজ নিই, তাহলে সেখানে প্রপার কাগজ থাকবে, লিজের কাগজ থাকবে ঝোলানো, গাড়ি দাঁড় করাবো, প্রতিটি গাড়ি টোল দিয়ে পার হবে। এখানে যার মনে হচ্ছে টোল নিচ্ছে, যার মনে হচ্ছে না নিচ্ছে। তন্ময়, টোল থেকে দিনে তো প্রচুর টাকা আয় হয়, টাকাগুলো যায় কোথায়, কার পকেটে, এইসব নিয়ে তো প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। সেটা তো তুমি শুনলে, আমাদের কথা না, তুমি তো ওই টোল কর্মীর কাছেই শুনলে। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় যেখানটায় তৈরি হয়েছে নতুন বোলপুরে, সেইখানে যে বাইপাস, বোলপুর বাইপাস, সেইখানে যে টোলকে আমরা ধরলাম, যিনি বলছেন হ্যাঁ এই তো কাগজ রয়েছে, এই তো কাগজ রয়েছে, একটা জেরক্স কপি দেখাচ্ছেন। কিসের জেরক্স তিনি নিজেও জানেন না, আমরাও দেখে বুঝতে পারলাম না। কোনো লিজের কপি নয় ওটা, বা কোনো এরকম ইজারাদারের কপি নয়। সেখানে তিনি বলছেন এই টাকাগুলো শেখ নাসিরকে দেন। আমাদের প্রশ্ন ছিল, সেই শেখ নাসিরের নাম্বার আমরা জোগাড় করেছিলাম, ওখানে যে নাম্বার রয়েছে, তিনি ফোন ধরেননি। তাকে অনেকবার চেষ্টা করেছিলাম, তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলাম, না, তার দেখা মেলেনি। ফলে এই একচ্ছত্রভাবে বোলপুর শহরে, তুমি কোনো শহরে কেউ দেখতে পেয়েছে কিনা আমরা জানি না, তৃণমূল কংগ্রেস পরিচালিত বিভিন্ন পুরসভা রয়েছে, একটা পুরসভাতে 6খানা টোল, একই রাস্তার উপরে 2খানা 3খানা টোল, মানে তুমি টোল দিতে দিতে যাবে। এ তো মানে নিয়ম কানুন কোনো কিছু। তন্ময়, তোমার সঙ্গে কথা বলতে বলতে ওই ছবিটা মনে পড়ে যাচ্ছে। 2.5 বছর আগে তুমি যখন এই খবরগুলো করছো, সেই সময় বোলপুরে বিভিন্ন তদন্তে দাপিয়ে বেড়াচ্ছে সিবিআই যখনই যাচ্ছে, সেই ছবি আমরা দেখিয়েছিলাম তন্ময়, তুমি দেখিয়েছিলে, গৌরব দেখিয়েছিল। সিবিআই যখনই মুভ করছে, তখনই টোল কর্মীরা ওখান থেকে টোলটা ফেলে রেখে পালিয়ে যাচ্ছিল। একেবারেই সেই সময় আমাদের সহকর্মী সিজার মন্ডল ছিলেন, শেখ নাসিরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিলেন। সেই শেখ নাসির যদি এই টোলের মালিক হয়, তার বাড়িতে দামি 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 গাড়ি, বহু মূল্যের গাড়ি। এখন ক টাকা ইনকাম ট্যাক্স দেন, কি করেন, সরকারি খাতায় তার নাম আছে কিনা, কোনো ব্যবসাদার হিসেবে, এসব আমরা কিছু জানি না। কিন্তু এটা জানি, তার কথা শেষ কথা, তাকে পুলিশ প্রশাসন কেউ ছোঁবে না। যে কারণে আজকে সকাল থেকে আমরা এই জেলার একাধিক তৃণমূলের কোর কমিটির মেম্বারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কেউ এই বিষয়ে মুখ খুলবেন না। তাদেরকে মেসেজ করেছি, তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, কেউ তারা কোনো উত্তর দেননি। আমরা চেয়ারম্যানের সঙ্গে প্রায় গত 3 দিন 4 দিন ধরে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। একেবারে তন্ময়, এবং তুমি যখন আমাদের সঙ্গে কথা বলছো, যখন তোমার সঙ্গে আমরা কথা বলছি, সেই সময়ও আমরা কন্টিনিউয়াস PCR থেকে চেষ্টা করে গেছি শেখ নাসির এবং পর্ণা ঘোষ। শেখ নাসির মানে যিনি টোল ব্যবসায়ী, আর এই পর্ণা ঘোষ মানে বোলপুর পুরসভার চেয়ারপারসন, তাদেরকে যোগাযোগ করার, কিন্তু তাদের ফোন সমানে বেজে গিয়েছে, তারা কেউ ফোন ধরেনি। আপাতত ধন্যবাদ তন্ময়। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক বীরভূম থেকে সরাসরি ছিলেন। আপনারা দেখলেন এতক্ষণ ধরে তন্ময় এবং তার সঙ্গীত চিত্র সাংবাদিকের মাধ্যমে, গৌরব তো তুলে ধরা যে ছবি, যাতে 2.5 বছর আগের বোলপুর, 2.5 বছর আগের বীরভূম ঠিক যেমনটি
সময় অনুব্রত মণ্ডল ঠিক যেমনটি রেখে গিয়েছিলেন তিহার যাত্রা আছে আগে, ঠিক তেমনটিই আছে তিহার থেকে ফেরত আসার পর। এই মুহূর্তে আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের কাছ থেকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নিয়ে নেব। আমার সঙ্গে ভাস্কর সিনহারায় রয়েছেন, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সমর্থক, এবং আমার সঙ্গে রয়েছেন স্নেহায়ন সরকার, বিজেপি মুখপাত্র। আমি প্রথম ভাস্করবাবু আপনার কাছে যাব। ভাস্করবাবু, টোল ব্যবসায়ী আমি জীবনে প্রথম শুনলাম, আপনি? টোল ব্যবসায়ী নয়, ওনারা টেন্ডার দিয়ে তারা পৌরসভায় টাকা জমা দিয়ে টোল কালেক্ট করার অধিকার পান, এবং এটা সমস্ত পুরসভা সারা ভারতবর্ষের সমস্ত নেই তো, সেই টেন্ডারটাই তো নেই, নন এক্সিস্টেন্ট টেন্ডারটা তাদের কাছে নেই। কিন্তু টেন্ডার দেওয়া হয়েছে কি হয়নি সে বিষয়ে আশা করি সেই পৌরসভার আধিকারিকরাই সেটা বলতে পারবেন। তারা ফোনটা ধরছেন না 3 দিন ধরে। ভাস্করবাবু, এখানে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় একজন সাধারণ, মানে আমি বলছি এটার জন্য খুব বড় কিছু হওয়া দরকার নেই, কমন সেন্স থাকে তার মধ্যে। আপনারা নিজেরা রাজনৈতিক কর্মী, আপনারা প্রচুর মানুষের সঙ্গে সারাদিনে মিট করেন, আপনি বলুন না একটা পুরসভার চেয়ারপারসন 3 দিন 4 দিন ধরে অ্যাভয়েড করে যাবেন কেন? ফোনই তুলছেন না। শেখ নাসির যিনি তথাকথিতভাবে এই টেন্ডার পেয়েছেন বলে দাবি করছে তার লোকজন, যদিও টেন্ডারে কাগজ দেখাতে পারছে, তিনি ফোন ধরছেন। না, আমি একজন আইনজীবী হিসেবে বলছি, আপনারা এটাতে আরটিআই করছেন না কেন? যে এই টোলটা যারা কালেক্ট করছে তাদেরকে কি পৌরসভা থেকে টেন্ডার দেওয়া হয়েছে কিনা সেটা আপনারা স্বাভাবিকভাবে আরটিআই করলেই জানতে পারবেন। না, সেটা আমরা করতেই পারি, কিন্তু মুশকিল হচ্ছে ভাস্করবাবু, আমরা তো নথিবদ্ধ সংবাদ মাধ্যম, আমাদেরকে যদি আরটিআই অ্যাক্টিভিস্ট হতে হয় তাহলে আমাদের কাজের ধারাটা একটু পরিবর্তন করতে হয়। তার থেকে অনেক সহজ নয় যে সরকার একটু খোঁজ খবর নিয়ে দেখবে এই টোলটাকে আদায় করে? কোনটা বেশি সহজ, কোনটা বেশি জরুরি, কোনটা সংবিধান সম্মত? আমি বলছি আপনাকে এটা ঠিকই, কিন্তু এটা যে বেআইনি টোল এটা বলার আগে আমার মনে হয় টোল সংগ্রহ করার অধিকার পৌরসভা তাকে দিয়েছে কিনা এটা আগে জানার প্রয়োজন। ভাস্করদা যে কর্মী ওখানে ছিলেন তিনি কাগজ দেখাতে পারেননি, তাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল। তার কাছে এক মিনিট একটু শুনুন। চেয়ারপারসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, ফোন করা হয়েছে, হোয়াটসঅ্যাপ করা হয়েছে, তিনি কোনো রকম রিপ্লাই দেননি। শেখ নাসির, তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, ফোন করা হয়েছে, তিনি কোনো রিপ্লাই দেননি। ওখানে আপনাদের দলের, মানে আপনি যে দলের হয়ে কথা বলছেন, কোর কমিটির একাধিক সদস্যের সঙ্গে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, টেক্সট করা হয়েছিল, কোনো রিপ্লাই দেননি। এবার বলুন, আরটিআইটা অনির্বাণ যে প্রশ্নটা করলো এটা তো আরো সহজ ছিল না এখান থেকে রিপ্লাইটা দেওয়া? না, আপনারা যোগাযোগ করতে পারেননি বা তাদের সঙ্গে যোগাযোগ হয়নি মানে এটা প্রমাণিত হয় না যে টোল সংগ্রহ করাটা বেআইনি হয়ে যায় না। আমি বলতে চাইছি ভাস্করবাবু, আমার মা পরিচয় পূর্ববঙ্গীয়, আমি জানি না পূর্ববঙ্গীয় প্রবাদ পশ্চিমবঙ্গে, আজকের পশ্চিমবঙ্গে প্রযোজ্য কিনা, কিন্তু আমার মা একটা কথা ছোটবেলা থেকে বলতেন, মানে একদম চোখের সামনে সবকিছু দেখার পর যদি অস্বীকার করে, ওদেশের লোকেরা একটু কথ্য ভাষায় বলতেন, সাক্ষাৎ পুত্র বাপ আট করে, মানে পুত্র দাঁড়িয়ে আছে সামনে, বাপকে বলছে আট করে, অর্থাৎ পুত্রের সামনেই বাবাকে অপুত্রক বলা। আমি যা প্রমাণপত্র দেখালাম আপনাকে, মানে এটা আমাদের টেলিভিশনের ভাষায় আমাদের প্রমাণপত্র, তারপরে যখন আপনার বিশ্বাস হচ্ছে না আপনি থাকুন সঙ্গে, আমি আবারও আপনার কাছে ফিরবো, দেখি আপনার বিশ্বাস বাড়ে কিনা, অন্তত TV9 এর প্রতি আপনাদের বিশ্বাস বাড়ে কিনা। আমি স্নেহায়নের কাছে একটু প্রতিক্রিয়া নিই। স্নেহায়ন, গোটা বোলপুর শহর শুধু নয়, গোটা জাম্বনি নয়, গোটা বীরভূম জুড়েই কার্যত এই টোল চক্র চলছে, যাকে ওখানকার লোকেরা বোলপুর টোলপুর বলতেন, সেটা এখন গোটা বীরভূমের জন্য একটা টোল চক্র বা তোলার চক্র, যাই বলি না কেন। না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে যে আপনি বলছেন যে বীরভূমের কথা, সে সুদূর বীরভূমের কথা, আপনি বীরভূমে আপনি উঠে আসবেন শেখ নাসির কি না টোল ব্যবসায়ী। আপনি আমাদের কলকাতা শহরে পার্কিং ব্যবসায়ী আছে, এটা জানেন? আমাদের কলকাতার নামি দামি রাস্তাগুলোতে আপনি দেখুন না পার্কিং গুলোতে টেন্ডার দিয়ে পার্কিং পেয়েছে, তারা কি বেআইনি হয়ে গেল কি করে? আমি কিন্তু এতক্ষণ বেসিক্যালি শুনেছি ভাস্করবাবু। স্নেহায়ন বাবু বাইরেই রয়েছেন, আপনারই মতো বলে নিন প্লিজ। স্নেহায়ন বাবু বলুন। স্নেহায়ন বলুন। আমি আপনাকে বলছি, ডেফিনেটলি পার্কিংটা পৌরসভা বা কর্পোরেশন যারা চালাচ্ছে তারা কোনো একটা এজেন্সিকে বা কোনো একটা কোম্পানিকে তারা লিজে বা দিতে পারে বা টেন্ডারে দিতে পারে। আচ্ছা, আপনার অফিসের নিচে যে পার্কিংটা চলছে, আপনি যাবেন গিয়ে পার্কিং, যারা বাইরের গাড়ি আসে যারা রাখে, তারা যখন পার্কিংটা রাখছে তাদের পার্কিংটা গাড়িটা নেওয়ার সময় একটা পার্কিং এর টাকা দিতে হচ্ছে, যেটা 20 টাকা হতে পারে, 30 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে। তার বিনিময়ে স্লিপ দেওয়া হয়। আপনি কটা জায়গায় পার্কিং এর বিনিময়ে স্লিপ পাওয়া যায়? আপনি শুধু আপনাদের যারা গাড়িটা চালান যে গাড়ির ড্রাইভার গুলোকে জিজ্ঞাসা করবেন, ড্রাইভার ভাইরা জিজ্ঞাসা করবেন। না, স্লিপ তো পাওয়া যায় না, যেমন এখানে টেন্ডারে কাগজ পাওয়া গেল না, কিন্তু ভাস্করবাবু মানতে চাইছেন না। ভাস্করবাবু বলছেন যে পাচ্ছে না মানে যে নেই তা না, অনেকটা আমার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতার মতো মনে পড়ছে। রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, চোখে দেখা যাচ্ছে না, হয়তো এই টেন্ডারও বলে অতীব সূক্ষ্ম, চোখে দেখা যাচ্ছে না টেন্ডারের কাগজ। আপাতত শুভজিৎ আমাদের সঙ্গে থাকুন, ভাস্করবাবু স্নেহান দুজনে আমাদের সঙ্গে থাকুন। শুভজিৎ, আপাতত বীরভূম থেকে একটা থ্রেড কালচারের খবরও তো আসছে। একদমই, সেনা
জওয়ানের খবর একটু আগে দেখালাম, আর এবার আরো একটা খবর, থ্রেট কালচারের শিকার হয়েছেন হাইকোর্টের আইনজীবী। সেনা জওয়ান থ্রেট কালচারের শিকার হয়েছেন, একটু আগে দেখালাম, আর এবার থ্রেট কালচারের শিকার হাইকোর্টের একজন আইনজীবী। শান্তিনিকেতনে তিনিও বেড়াতে গেছিলেন আর তারও ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। হিমাদ্রি, কি অভিজ্ঞতা হয়েছে এক্ষেত্রে ওই আইনজীবীর, কি বলেছেন তিনি? দেখো, একেবারে থ্রেট কালচার যেন বীরভূমের সর্বত্র বিরাজমান রয়েছে। তুমি যেমনটা বলছিলে যে সেনা জওয়ান, তাকেও যেমন হেনস্থা করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে, ঠিক তেমনি কলকাতা হাইকোর্টের এক আইনজীবী, তিনি শান্তিনিকেতনে বেড়াতে এসেছিলেন ছুটিতে, এবং শান্তিনিকেতনে বেড়াতে এসে দুষ্কৃতীদের থ্রেট কালচারের মুখে পড়তে হলো তাকে। তার অভিজ্ঞতা কথা তিনি শেয়ার করেছেন। তিনি বলছেন যে গতকাল তাকে একবার ওই দুষ্কৃতীর সাথে দেখা হয়েছিল, তখন তাকে বলা হয়েছিল যে বীরভূম ছেড়ে চলে যেতে, অন্যত্র, বীরভূমে থাকা যাবে না, এমনটাই তাকে হুমকি দেওয়া হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে সে যখন তার বাগান বাড়িতে ছিল তখনও সেই ছেলে তার পেছন পেছন সেখানে যায়, তাকে ধাওয়া করে সেই পর্যন্ত যায়। এরপর কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে ওই আইনজীবী এবং তার পরিবারের লোকজন। ইতিমধ্যেই শান্তিনিকেতন থানার দ্বারস্থ হয়েছেন তারা, তদন্ত করছে শান্তিনিকেতন থানার পুলিশ। সঙ্গে থাকো হিমাদ্রি। আমার গলার কলা ধরে বলে যে কিস্তি গালাগাল দিয়ে যে তোকে হাইকোর্টের মামলা ছাড়তে হবে, তুই হাইকোর্টের এইসব মামলাগুলোয় থাকলে আমাদের অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, হাইকোর্টে কোনো কেস লড়া যাবে না, কোনো মামলা করা যাবে না, গভর্নমেন্টের হয়ে কোনো মামলাতে তুই থাকবি না। পিছন থেকে একটা ছুরি বার করে তারপরে আমাকে বললো, এবার ছুরিটা আমার সামনে নাচিয়ে যে পুলিশকে কিন্তু কিছু বলা যাবে না, পুলিশকে কোনো ইনফরমেশান দেওয়া যাবে না, পুলিশ কিন্তু আমাদের পকেটে আছে। গোয়ালপাড়াতে আমার বাড়ির সামনে সেই লোকটাই আমাকে একই কথা বললো যে কী রে, তোকে বললাম যে বীরভূমে থাকবি না, বেরিয়ে যাবি, তো তোকে কিন্তু মেরে দেবো, তোকে বলেছি তোকে জানে মেরে দেবো, তোকে কিন্তু সালা জানে মেরে দেবো। খুবই আতঙ্ক আছে, আরে বাড়ির বাইরে বেরোতে পারছি না। আমরা প্রচণ্ড ইনসিকিউর ফিল করছি। সরকার থেকে আমার হাজব্যান্ডকে একটা পার্সোনাল সিকিউরিটি অফিসার অ্যারেঞ্জ করে দিলে আমার মনে হয় ফর দ্য টাইম বিং হোক কিংবা যাই হোক আমরা একটু বেটার থাকতে পারি। অর্থাৎ সেনা জওয়ান, আইনজীবী, তারা যখন এই ভয়ঙ্কর হুমকির মুখে পড়ছেন, হাইকোর্টের আইনজীবী, তখন সহজেই অনুমেয় যে সাধারণ মানুষের কি অবস্থা। এই টোলপুর বা তোলাপুরি কি তাদের ভবিষ্যৎ? জানি না, যতক্ষণ না শাসক দল, সরকারি দল বিশ্বাস করছে অন্তত যে এমন একটা কিছু চলছে, ততক্ষণ পর্যন্ত এছাড়া অন্য কিছু আছে বলে তো মনে হচ্ছে। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল। এবার আমরা পদ্মাপাড়ে, মানে আমাদের পড়শি দেশে বাংলাদেশের ভোট সংঘাতের ছবি এবং খবর যদি একটু নজর রাখি শুভজিৎ, ভোট ঘোষণার পরও কিন্তু পরিস্থিতি জটিলই হয়ে রয়েছে বাংলাদেশে। আদৌ ভোট হবে তো পদ্মাপাড়ে? মানে সে ভোটটা ইউনুসই করাতে পারবেন তো? কেন জিজ্ঞাসা করছি আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র, আমাদের সঙ্গে যোগ দেবেন। সুমন, যে কোনো মুহূর্তে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে ভোট ঘোষণার কথা জানিয়েছেন ইউনুস, অন্তত সরকারিভাবে নির্বাচন কমিশন মারফত ঘোষণা না হোক, ইউনুস বলেছেন যে সামনের বছর ভোট হবে বাংলাদেশে, সামনের এপ্রিলে ভোট হবে, কিন্তু ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ভোট চায় সবকটি রাজনৈতিক দল। আর ঠিক সেই অবস্থাতে এই ভোট ঘোষণার পরও পরিস্থিতি আরও জটিল হচ্ছে বাংলাদেশে। আদৌ ভোট হবে তো পদ্মাপাড়ে? ইতিমধ্যেই ঘনাতে শুরু করেছে অনিশ্চয়তার মেঘ, রাজনৈতিক অস্থিরতা, দেশ জুড়ে অরাজকতা, শিখে উঠেছে আইন কানুন, তার মধ্যেই প্রবল চাপে পড়েছেন ইউনুস। আগামী বছর এপ্রিল মাসে ভোট ঘোষণার তারিখ জানিয়েও, ভোটের বাজিও কিন্তু স্বস্তির শ্বাস নিতে পারছেন না ইউনুস। অনির্বাণ, যে কটা মূলধারা রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশে, তাদের মধ্যে আওয়ামী লীগ, তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে বিএনপি, তারাও কিন্তু চাইছে মানুষের ম্যান্ডেটটা নিয়ে যেন ক্ষমতা আসে, যে কেউ এবিসিডি বা অন্যান্য যে মূলধারা রাজনৈতিক দল আছে তারা চাইছে। কিন্তু কারা ভোটটা ক্রমাগত পিছিয়ে যাচ্ছিল, যারা এখনো পর্যন্ত মানুষের রায় নির্বাচিত হয়নি, মানুষের ম্যান্ডেটটা পায়নি, তারা পিছিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এখানে অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি কোথাও গিয়ে ৭১-এর যে স্মৃতি আছে সেটাকে পুরোপুরি মুছে ফেলার জন্যই সময়টা কিনতে চাইছিলেন ইউনুস? নিশ্চিতভাবে গত কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গী, যারা বাংলাদেশের প্রথম যারা প্রবাসী মন্ত্রিসভা ছিলেন, বা আমরা বলতে পারি এক্সাইলে থাকা, মানে বিদেশে থাকা মন্ত্রিসভা ছিলেন, কারণ তাদেরকে দেশে থাকতে দেওয়া হয়নি, তাদেরকে মুক্তিযুদ্ধের সহযোগী করে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা থেকে। অর্থাৎ সব রকমভাবে ৭১-এর স্মৃতি মুছে ফেলার চেষ্টা। বাংলাদেশের নোট থেকে ইতিমধ্যে, অর্থাৎ যে কাগজ, ভারতে বাংলাদেশের মুদ্রার যে কাগজ, সেখান থেকে ইতিমধ্যেই শেখ মুজিবুর রহমানের ছবি মুছে গিয়েছে। সুমন কল্যাণ ভদ্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, ঠিক কী ধরনের অস্থিরতা বাংলাদেশে এই মুহূর্তে যদি আমাদেরকে বলো বিস্তারিতভাবে। দেখো, প্রথম বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে
ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে প্রায় সবকটি দল, এনসিপি ছাড়া। আর এনসিপির কথা মতো নির্বাচনকে ডিলে করছে উপদেষ্টা, এটা হচ্ছে প্রথম সমস্যা। আর সেই মতোই জুন মাসের কথা বলে, অর্থাৎ ডিসেম্বর থেকে জুন মাসের কথা বলে নির্বাচন কিন্তু এপ্রিল মাসে করার কথা ঘোষণা করেছেন। অর্থাৎ যতটা সম্ভব ডিলে করা যায় ইউনূস কিন্তু সেই বিষয়টাই কিন্তু তিনি করছেন। আর এটা নিয়েই কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত অশান্তি চলছে, কারণ বিএনপি অর্থাৎ খালেদা জিয়ার দল তারা কিন্তু এখনও বেঁকে বসেছে যে ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন হবে না। তারেক রহমান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি স্পষ্ট বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে, কিন্তু কেন ইউনূস এই এপ্রিলে নিয়ে গেলেন? তার একটাই কারণ, এনসিপি যে নতুন দল তৈরি হয়েছে তার কথা মতো দেশ চলছে, তাকে সুবিধা দিয়ে দেওয়ার জন্যই, তার যে যাতে সুবিধা হয় নির্বাচনে, তার কারণেই কিন্তু গোটা বিষয়টাকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। অনির্বাণ, একটা তথ্য দর্শকদের একটু দিয়ে রাখি, তোমরা দুজনে সহমত হবে। চূড়ান্ত অরাজকতা হয়েছিল পূর্ব পাকিস্তানের আমলে, তারপর বাংলাদেশ স্বাধীন হলো, তারিখটা হচ্ছে 16ই ডিসেম্বর 1971। তারপরে বাংলাদেশে প্রথম যে নির্বাচনটা হয়েছিল সেটা হয়েছিল 7ই মার্চ 1973, পাক্কা 1 বছর 3 মাস 21 দিনের মাথায়। ওই অরাজকতার পরেও কিন্তু 1 বছর 3 মাস 21 দিনের বেশি সময় নেওয়া হয়নি, নির্বাচন হয়েছিল। সেই হিসেবে দেখতে গেলে অনির্বাণ 1 বছর 3 মাস নভেম্বরে হয়ে যাওয়ার কথা, কিন্তু পিছিয়ে যাচ্ছে সেই এপ্রিল পর্যন্ত। একদমই। এবং তাহলে সেটা কার স্বার্থে পিছোচ্ছে সেই প্রশ্নটারই জবাব দিতে পারছেন না ইউনূস, নাজেহাল হচ্ছেন, তাই তো সুমন? একেবারেই, কারণ এই দেখো এতদিন কিন্তু লাগার কথাই না, এখন যেটা বলছে আরও বড় বিষয় যে জুলাই আন্দোলনের যে সনদ সেটা প্রকাশ করতে হবে, অর্থাৎ নির্বাচনকে ব্যতিব্যস্ত করে রাখার জন্য যাতে দীর্ঘায়িত করা হয় তার জন্য একের পর এক চাপ তৈরি করা হচ্ছে। আর হুমকি দেওয়া হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলন যেভাবে তৈরি হয়েছিল সেই রকম আরও একটা ঘটনা ঘটানোর। কিন্তু পরিস্থিতি পাল্টেছে, বাংলাদেশের এই মুহূর্তে বিএনপি থেকে শুরু করে একাধিক জায়গায় নানা রকম দলগুলো তারা কিন্তু অসহযোগিতার কথা বলছেন, তারা কিন্তু বিরোধিতা করছেন। পাশাপাশি সবচাইতে বড় বিষয় যেটা, যে আওয়ামী লীগ কিন্তু সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কিন্তু বড় বড় মিছিলে নামছে এবং হাসিনা বাংলাদেশে যাবেন, একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। ফলে আরো একেবারে সুমন আমাদের সঙ্গে থাকো সুমন। বিএনপির লাগাতার চাপে, প্রবল চাপে কার্যত দিশেহারা মোহাম্মদ ইউনূস। ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নির্বাচনের দাবিতে এখনো অনড় বিএনপি, যতই ইউনূস সামনের এপ্রিলের কথা বলুন। 2026-এর এপ্রিলের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের কথা ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, কিন্তু এপ্রিলে ভোট হলে আবহাওয়া প্রতিকূল থাকার আশঙ্কা রয়েছে। এছাড়াও সে সময়ে সামনের বছর রমজান মাস চলবে, প্রবল গরম এবং রমজানে প্রচারের অসুবিধা হতে পারে। তাই ডিসেম্বরেই ভোটের দাবিতে অনড় বিএনপি। ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন সম্ভব নয় ইউনূসের কাছে তার ব্যাখ্যা চেয়েছে বিএনপি। এক্ষেত্রে ইউনূস নিরপেক্ষ কোনো মতামত দেননি, এমনই অভিযোগ বিএনপি। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। কথায় বলে একারামে রক্ষে নেই সুগ্রীব দোষ। ইউনূসের এখন সেই অবস্থা হয়েছে, একদিকে বিএনপি তাকে তিনি সামলাতে রীতিমতো নাজেহাল, অন্যদিকে শেখ হাসিনা কি দেশে ফিরবেন? ইউনূসের রক্তচাপ বাড়িয়ে বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিচ্ছেন শেখ হাসিনা। ইউনূসের বিরুদ্ধে অডিও বার্তায় ফের গর্জে উঠলেন হাসিনা। ইউনূসের সরকার জঙ্গিদের আশ্রয় দেয়, তোপ দেখেছেন হাসিনা। মোহাম্মদ ইউনূস নির্বাচন করার লোকই নয় বলেছেন হাসিনা। বাংলাদেশকে কাঙাল করেছেন ইউনূস, একের পর এক অভিযোগ এবং হুঙ্কার আওয়ামী লীগ নেত্রী। একটা দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে সে নিয়ে যাচ্ছে, পুরো ধ্বংসের দিকে নিয়ে গেছে, কিন্তু বলছে আমরা কি সব করে ফেলবে। আর অনেকে বলছে নির্বাচন, আমি বলছি ইউনূস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না। আন্তর্জাতিক ভাবে অর্থনৈতিক মন্দা, সেখানেও কিন্তু আমাদের প্রতি বছর বাজেট বৃদ্ধি পেয়েছে, কিন্তু এবার সেখানে কমে গেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলি আমরা করেছি সবগুলি ধ্বংস করে দিয়েছে। আজকে দেশটাকে একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে সারা বাংলাদেশের আকাশ বাতাস স্বজন হারা বেদনায় হাহাকার, ক্ষুধার্ত মানুষের হাহাকার, কর্মহীন তরুণ সমাজের হাহাকার। এই সুদখোর অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস এবং তার উপদেষ্টা এবং তার এই সেই সমন্বয়ক এই
এরা আসলে একেবারে জঙ্গি একটা সন্ত্রাসী, কারণ সব জঙ্গিদের তো ছেড়ে দিয়েছে। এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশটাকে মুক্ত করতে হবে। ইনশাল্লাহ আমরা একদিন তা করব, এবং যারা এই ধরনের নির্যাতন করেছে তাদের বিচার, এবং এই ইউনূস সহ তাদের বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবেই হবে। অর্থাৎ কোথায় শেখ হাসিনার বিচার করবেন তার আবার ইউটিউবে লাইভ স্ট্রিম করে সেটা দেখাবেন। মোহাম্মদ ইউনূসের এই সমস্ত আশায় জল ঢেলে শেখ হাসিনা পাল্টা বলছেন মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গী সাথীদের বিচার হবে, এবং তাদের সবাইকে তিনি এক ব্র্যাকেটে একসঙ্গে জঙ্গি বলে সম্বোধন করছেন। ইউনূস শুধু জঙ্গিদের মুক্তি দেননি, ইউনূসের সরকারটাও আসলে একটা জঙ্গি সরকার, এটা বলছেন শেখ হাসিনা। অবশেষে ভারত বাংলাদেশ সীমান্তে এবার কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি দেওয়ার ছাড়পত্র রাজ্যের। পাশাপাশি যে খবরে চোখ রাখবো, অবশেষে ভারত বাংলাদেশ সীমান্তে এবার কাঁটাতার লাগাতে বিএসএফকে জমি দেওয়ার ছাড়পত্র রাজ্যের। আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, বিস্তারিত জানতে চাইবো, তার কারণ এটা নিয়ে ব্যাপক এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক চাপানুতর চলছে। একদমই, দেখো দীর্ঘদিন ধরে কিন্তু এই জমি জটিলতা, আর সেই জমি জটিলতার জেরে কিন্তু কাঁটাতার বা বিএসএফ এর পোস্ট বিভিন্ন সীমান্তবর্তী অংশে বসানো সম্ভব হয়নি। বিএসএফ এর তরফে বারবার দাবি করা হয়েছে এবং কি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বারবার দাবি করা হয়েছে, কিন্তু দেখা যায়নি রাজ্য সরকারের তরফে কোনো রকম গুরুত্ব। এই অবস্থায় দাঁড়িয়ে পেহেলগাঁও ঘটনার এবং তারপর জঙ্গি নিধন কার্যকলাপ যেভাবে শুরু হয়েছে তাতে আভ্যন্তরীণ সুরক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে নবান্ন প্রশাসন গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের সঙ্গে বৈঠক করে তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 356 একর জমি, যে গোটা 10টি জেলা রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী অংশে, সেই 356 একর জমি ব্যক্তিগত মালিকানাধীনের হাত থেকে সরাসরি বিএসএফ এর হাতে হস্তান্তর করা হবে। রাজ্য সরকার যেই জমি কিনে নেবে, ইতিমধ্যে কেন্দ্র সরকার 680 একর জমি কেনার জন্য টাকা পাঠিয়েছে, যার মধ্যে নবান্ন প্রশাসন সূত্রে খবর 324 একর খেপে খেপে সেটা কিনে নিয়ে বিএসএফ হাতে হস্তান্তর করে দেওয়া হয়েছে। বাকি রয়েছে 356 একর, সেই 356 একর জমিও এবার হস্তান্তর করা হবে বিএসএফ এর হাতে, যাতে সীমান্তে কাঁটাতার বসাতে পারে এবং পোস্ট বসাতে পারে। অর্থাৎ নিশ্চিতভাবেই এই জটিল পরিস্থিতিতে যখন বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ ঘোরানো হচ্ছে, জটিল হচ্ছে, ও দেশের ভিতরে অর্থাৎ বাংলাদেশের ভিতরে জঙ্গি তৎপরতা বাড়ছে, বারবার বিএসএফ এর উপরে হামলা চালাতে আসার চেষ্টা, এই ধরনের ঘটনা বাড়ছে, ঠিক তখনই বিএসএফকে এই জমি দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত পজিটিভ, একটা ইতিবাচক সিদ্ধান্ত রাজ্যের তরফ থেকে নিশ্চিতভাবে। আমরা শুনে নেব বিভিন্ন রাজনৈতিক প্রতিক্রিয়া এই প্রসঙ্গে। এগুলো প্রসিডিওর হয়েছে, এটা নিয়ে আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। এটা প্রসিডিওর, যে প্রসিডিওর হয়তো বিএসএফ চেয়েছে, দিয়েছে। ঠেলার নাম বাবাজি, ঠেলা পরে এখন এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই জমি যদি আগে দেওয়া হতো তাহলে নিশ্চিতভাবে সেটা দেশের এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে সেটা সহায়ক হতো। মুখ্যমন্ত্রী অমিত শাহজি আর মোদিজিকে প্রচণ্ড ভয় পান, সেই কারণে আপনি 1 মাস ধরে স্বরাষ্ট্র দপ্তর থেকে বলছে চিহ্নিত করুন যারা যারা অনুপ্রবেশকারী, যারা যারা পাকিস্তানি, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আটক করে তাদেরকে করুন, মানে পাঠান ফেরত। এখানে আমরা কোনো মুভমেন্ট দেখতে পেলাম না। হঠাৎ করে যেদিনকে অমিত শাহজি আসছেন, সেই রাত্রে যেদিনকে এলেন উনি, সেই সকাল থেকে আমরা ধরপাকড় শুরু দেখলাম। কেন? এতদিন ধরে কানে কিলিয়ে কিলিয়ে আমরা বলেছি জমি দিন, প্রায় 400 কিলোমিটার ফেন্সিং হয়নি, খালি পড়ে রয়েছে, অনুপ্রবেশকারীরা ঢুকছে। উনি কি জানেন না? উনি সবই জানেন। সুতরাং অন্তত অমিত শাহজির ভয়ে যে উনি জমিটা কিছুটা দিতে শুরু করেছেন, এই আমাদের ভাগ্যি ভালো। আরো একটা বড় খবর, সুপার এক্সক্লুসিভ, ভালো করে শুনবেন। সরকারি মেডিকেল কলেজ কোচিং ব্যবসা সেখানে। এনআরএস এর ঘটনায় স্বাস্থ্যক্ষেত্রে শোরগোল পড়ে গেছে। নিট পিজির জন্য পড়ুয়া পিছু 2 বছরে কোচিং ফি 65,000 টাকা। সরকারি হাসপাতালে লাভজনক ব্যবসার মডেল, ডিটেল নেব। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, যাব সৌরভের কাছে। তবে এই মুহূর্তের বড় খবর দিকে নজর রাখছি। সরকারি মেডিকেল কলেজে কোচিং ব্যবসা, এনআরএস এর ঘটনা, স্বাস্থ্যক্ষেত্রে শোরগোল। নিট পিজির জন্য পড়ুয়া পিছু 2 বছরে কোচিং ফি নেওয়া হচ্ছে 65,000 টাকা করে। সরকারি হাসপাতালে লাভজনক ব্যবসার মডেল হয়ে উঠেছে। সরকারি পরিকাঠামো ব্যবহার করে টাকার বিনিময়ে নিট পিজির কোচিং কিভাবে চলছে, প্রশ্ন তুলছেন প্রত্যেকেই। এনআরএস এর তো কিসের ক্লাস হচ্ছিল এখানে? কোচিং ডক্টর ভাটিয়া? হ্যাঁ।
তো সরকারি অডিটোরিয়াম, তো এটা তো মাইক্রোবায়োলজির অডিটোরিয়াম, সেখানেই ক্লাস হচ্ছিল। এখন তোমরা বেরিয়ে এলে? ব্রেক ছিল, তাই ব্রেক ছিল, সেই জন্য বেরিয়ে এসছি। কতদিন ধরে চলছে এই ক্লাস? 2 সপ্তাহ, আমরা 2 সপ্তাহ জয়েন করেছি। তোমরা এখানে কোচিং ক্লাস করছো? হ্যাঁ। কতদিন ধরে হচ্ছে এটা? চলছে কয়েকদিন, আমি কয়েক সপ্তাহ আসছি। তোমার কি এনআরএস মেডিকেল কলেজ? না না, তাহলে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে এসছো। আর কোন কোন মেডিকেল কলেজ থেকে এসছো তোমরা? তোমরা কোন মেডিকেল কলেজ? বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজ। তুমি? বর্ধমান মেডিকেল কলেজ। এখানে কেন এসছো? এইখানে ক্লাস আছে আমাদের। কিসের ক্লাস এটা? নিট কোচিং। হ্যাঁ। বর্ধমান থেকে এখানে এসছো, এখন থাকবে কোথায়? হোস্টেলে? এখন আমরা পিজি ভাড়া নিয়েছি। আচ্ছা, কোচিং এর জন্য। কত টাকা এটা বছরে কোর্স ফি? কোর্স ফি বছরে 60,000। কোচিং হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য, নিট পিজির জন্য। সরকারি মেডিকেল কলেজে কোচিংয়ের অনুমতি কিভাবে? TV9 এর প্রশ্নের উত্তরে কোচিং এজেন্টের প্রতিক্রিয়া। কর্তৃপক্ষের অনুমতির ব্যবস্থা করেছে স্টুডেন্টস কাউন্সিল। শুভজিৎ, কর্তৃপক্ষের অনুমতির জন্য স্টুডেন্টস কাউন্সিল তদবির করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। ভয়ঙ্কর প্রতিক্রিয়া। আমরা যা জানতে পারছি, কোচিং এজেন্টের প্রতিক্রিয়া সেটা আরেকটা কেলেঙ্কারির দিকে ইঙ্গিত দেয়। এই স্টুডেন্টস কাউন্সিল, তার নির্বাচন হয় না কেন, হলে নির্বাচিতরা থাকে না কেন, বা নির্বাচিতরাই চালায় না কেন, এই নিয়ে অনেক কথা উঠেছে। সেই স্টুডেন্টস কাউন্সিল নাকি কর্তৃপক্ষের, মানে সরকারি অডিটোরিয়াম ব্যবহার করে বেসরকারি কোচিং এর এই যে অনুমতি, সেই অনুমতি কর্তৃপক্ষের কাছ থেকে জোগাড় করে দিচ্ছে স্টুডেন্টস কাউন্সিল। দালালি করছে, সরকারি পরিকাঠামো বেচে দেওয়ার দালালি। কিসের বিনিময়ে কোচিং সেন্টারকে অনুমতি আদায় সাহায্য করলো স্টুডেন্টস কাউন্সিল? ঠিক আরজি করে ওর তো থার্ড ইয়ার চলছে। থার্ড ইয়ার পার্ট 1। হ্যাঁ। আমাদের ভাটিয়ায় নিট পিজির জন্য প্রিপেয়ার করবে তো? হ্যাঁ। নিট পিজির প্রিপেয়ারের জন্য ভাটিয়াতে আমাদের ওদের 2 ইয়ার্স প্রোগ্রাম আছে। কোথায় হচ্ছে? ওটা হচ্ছে এনআরএস মেডিকেল কলেজে। এনআরএসই হচ্ছে, আগে তো আরজি করে হচ্ছিল, তো এবছর আবার এনআরএস হয়, কোনো সময় আবার বাইরেও হয়। এনআরএস এ হচ্ছে, এনআরএস এর অডিটোরিয়ামে হচ্ছে, কর্তৃপক্ষ অসুবিধা করবে না তো কোনো? ওইগুলো তো ওরা বুঝবে, আমাদের তো যা করণীয় আমরা করেছি, এবার ওরা বুঝবে। কারা বুঝবে? ওদের যা আছে ম্যানেজমেন্টে, ওই স্টুডেন্ট কাউন্সিলিং এর সঙ্গে কথা বলা হচ্ছে, ওরাই দেখছে। আজকে ক্লাস হচ্ছে? মানে কোন অডিটোরিয়াম? ওটা ওই তো ওই মাইক্রোবায়োলজি বিল্ডিং এর উপরে। নিট পিজির জন্য কি রকম কি কোর্স ফি? ওটা স্যার আমাদের এখন ওই 70,000 ছিল, ডিসকাউন্টেড 65,000। আমরা যেটা ফান্ড পাই, যা পাই, সেটা আমরা কখনোই আমরা প্রফিটেবল না, যেটা আমাদের ওটার উপর আমরা নির্ভরশীল। মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টকে মাইক্রোস্কোপ দিয়েছি, একটা ডিজিটাল মাইক্রোস্কোপ যেটা হয় প্রতিটা স্টুডেন্টকে, মানে 194 স্টুডেন্টকে আমরা স্টেথোস্কোপ দিয়েছি। এনএমসি বা আরজি করে ডাইরেক্ট স্টুডেন্ট ইউনিয়ন যারা ছিল তারা পারমিশন দিতে, কোনো উইদাউট অথরিটি পারমিশন। আমাদেরকে অথরিটি পারমিশন নিতে হয়, ওই দিনটা হলটা ফাঁকা আছে কি না, কলেজে কোনো ক্লাস আছে কি না, সেটা ভেবে আমাদের পারমিশন দেয়। ওদের ফাঁকা থাকলেই তাহলে আমরা পারমিশন পাই। আরজি করে যেমন হতো ডাইরেক্ট স্টুডেন্ট ওদের ইউনিয়ন পারমিশন দিত, সেখানে কোনো রকম অথরিটি জানতো না, পুরো ফান্ডটাই, পুরো টাকাটাই স্টুডেন্ট ইউনিয়ন পেত, তাদের কোনো হিসাব থাকতো না। আমাদের প্রতিটা ক্লাসে হিসাব থাকে, আমাদের বছর শেষে অডিট দিতে হয়, আমাদের প্রিন্সিপাল অফিসে সেটার ফান্ডের হিসাব রিসিভ আছে, সবই আছে, মানে আমাদের কোনো কিছুই মানে আলাদা কিছু না আমরা ইউনিয়ন অথরিটির থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। আমি শুনছিলাম সৌরভ, আর অবাক হচ্ছিলাম, এই স্টুডেন্টস কাউন্সিলের নাম অর্থনীতিতে নোবেলের জন্য কেউ এখনো প্রপোজ করেনি কেন, প্রস্তাব করেনি কেন? সরকারি মেডিকেল কলেজে সরকারের টাকায় সব থেকে মেধাবী ছাত্রছাত্রীরা, আমরা জানি কলকাতার এই মেডিকেল কলেজগুলোতে পড়ার সুযোগ পান যারা জয়েন্ট কোয়ালিফাই করেন, তারা পড়তে আসছেন। অজুহাত কি? তাদেরকে সবাইকে নাকি স্টেথোস্কোপ কিনে দেওয়া যায় না, সবাইকে মাইক্রোবায়োলজি ল্যাবে মাইক্রোস্কোপ দেওয়া যায় না, সবার জন্য দেওয়া যায় না, সেই সব দিচ্ছে একটা বেসরকারি সংস্থা, তাতে দালালি করছে স্টুডেন্টস কাউন্সিল। এইসবের বিনিময়ে তারা সরকারি পরিকাঠামো ব্যবহার করবার জন্য ঘাতঘাত সমস্ত জেনে টেনে কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি আদায় করে এনে দিচ্ছে। কোন কোন লোক কোথায় কোথায় বসে টাকা খাচ্ছে সৌরভ? দেখো, সাধারণ মানুষের করের টাকায় সরকারি হাসপাতালের পরিকাঠামো তৈরি করে রাজ্য সরকার, যে কোনো সরকারি ব্যবস্থা। তার কারণ হচ্ছে যে সরকারি ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে সেই পরিষেবা ফিরিয়ে দেওয়া, আর সেই সরকারি পরিকাঠামো
সরকারি অডিটোরিয়াম, সরকারি শীতাতপ যন্ত্র, সরকারি চেয়ার বেঞ্চ তা ব্যবহার করে এই কোচিং সেন্টারগুলোকে, যারা কোটার মতো একটা রাজ্যকে কোচিং সেন্টারের রাজ্যে পরিণত করে তৈরি করেছে, সেই কোটার মতো শহরগুলোকে, সেই কোচিং সেন্টারগুলো এখানে এসে মুনাফা করছে, লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়ে যাচ্ছে। এবং যেটা তুমি বলছিলে যে কারা করে, কারাই রেভিনিউ মডেল তৈরি করলো, এই ছাত্র সংসদের প্রতিনিধির বক্তব্য যদি সত্যি মানতে হয়, তাহলে শুধুমাত্র নীলরতন সরকার মেডিকেল কলেজ নয়, এই রোগ ছড়িয়েছে আরজিকর মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ সহ রাজ্যের একাধিক সরকারি মেডিকেল কলেজে, যেখানে এই কোচিং সেন্টারগুলোর প্রলোভনের ফাঁদে পা দিচ্ছে স্টুডেন্টস কাউন্সিলরা, ছাত্ররা, আর তাতে প্রশ্রয় দিচ্ছে সেখানকার কলেজ অথরিটি। এনআরএস কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কেন সরব হয়নি তারা জানতেন না। এই স্টুডেন্টস কাউন্সিলের প্রতিনিধি বলছেন যে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে, কর্তৃপক্ষকে নৈবদ্য দিয়ে, কর্তৃপক্ষকে ভাগ দিয়ে তবে গিয়ে এই কোচিং সেন্টারগুলো সরকারি হাসপাতালের চৌহদ্দি পার করতে সক্ষম হয়েছে। এনআরএস কর্তৃপক্ষ কিছু জানতেন না, স্বাস্থ্য ভবন তারা কিছু জানতেন না। আমি একটা কথা শুধু জিজ্ঞাসা করবো সৌরভ, একটা কথা শুধু জিজ্ঞাসা করবো, আমি কানে এলো তুমি যখন কথা বলছিলে এই সংস্থার সঙ্গে, এজেন্টের সঙ্গে এবং কোনো এক এই সংস্থার কোনো এক ম্যানেজমেন্টের লোকের সঙ্গে, ওই ভদ্রমহিলা বলছিলেন সম্ভবত যে এর আগে আরজি করেও ক্লাস হতো, উনি বলছিলেন না? একেবারেই তিনি বলছেন যে এর আগে আরজি করে হতো, আরজি করে তিলোত্তমা আন্দোলনের পর সেখানে থ্রেড কালচার নিয়ে সরব হওয়ার পর সেখানে সেই ব্যবসা আর করা যাচ্ছে না, সেটা স্থানান্তর হয়েছে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালে। এবং নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র সংসদের প্রতিনিধি তিনি বলছেন যে তারা আরজিকর থেকে এবং সিএনএমসি থেকে কেন আলাদা, কারণ আরজিকর সিএনএমসিতে স্টুডেন্টস ইউনিয়ন সবটাই নিয়ে নিত, তারা কিন্তু যেমনটা তুমি বলছিলে যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি তারা দায়িত্ব পালন করছেন। কোথাও একটা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে গিয়ে ডিজিটাল মাইক্রোস্কোপ দিচ্ছেন, কাউকে টেলিস্কোপ দিচ্ছেন। বোঝা যাচ্ছে সৌরভ এগুলো সবটাই আসলে দিখাওয়া, চোখের সামনে নিয়ে আসার জন্য। ঠিক যে কায়দায় বড় বড় মাফিয়ারা, গুন্ডারা তাদের মাফিয়া বা গুন্ডাগিরির টাকায় এলাকার কিছু গরিব মানুষকে বছরে একবার জামা কাপড় দিয়ে দেয় শীতের সময়, অথবা দুদিন খাইয়ে দেয় বাড়ির সামনে লঙ্গরখানা খুলে, ঠিক সেই কায়দায় বেসরকারি একটি সংস্থা তারা নিট পিজি ট্রেনিং করাচ্ছে সরকারি পরিকাঠামো ব্যবহার করে, আর সরকারের সেই পরিকাঠামো ভাড়া দেওয়ার জন্য এই গোটা চক্রটা দালালি করছে স্টুডেন্টস কাউন্সিল, কলেজ কর্তৃপক্ষের সহায়তা নিয়ে। বিনিময়ে ছাত্রছাত্রীদের মুখ বন্ধ করবার জন্য কখনো স্টেথোস্কোপ, কখনো একটা মাইক্রোস্কোপ, এই তো ঘুষ। করোনার চোখ রাঙানি বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা 6000-এর দিকে এগোচ্ছে। 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 760 জন। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 5075। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত 88 জন। মোট সংক্রমিতের সংখ্যা 622। চাকরির লোভ দেখিয়ে পানিহাটির তরুণীকে শারীরিক নির্যাতনের অভিযোগ। ডোমজুর থেকে পালিয়ে প্রাণরক্ষা তরুণীর অভিযোগ, ইভেন্ট ম্যানেজমেন্টের নাম করে ডেকে 5 মাস আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। কোনো রকমে পালিয়ে এসে খড়দা থানায় অভিযোগ দায়ের, নির্যাতিতার অভিযুক্ত পলাতক। নামাজ চলাকালীন বৃদ্ধকে গলা কেটে খুনের চেষ্টা। মালদার হরিশ্চন্দ্রপুর উত্তেজনা, মসজিদের ভিতরেই বৃদ্ধের উপর হামলা চালায় প্রতিবেশী যুবক। পুরনো পারিবারিক বিবাদের জেরেই হামলা বলে অভিযোগ। জখম বৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী। এদিকে বন্যা ত্রাণের খিচুড়ির টাকা লুট। মালদার উত্তর চণ্ডীপুরে 1.5 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তৃণমূল প্রধান ও নির্বাহী সহায়কের বিরুদ্ধে সরব 13 জন সদস্য। অভিযোগ, ত্রাণের খিচুড়ি, নৌকা এবং স্যানিটাইজেশনের নামে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। জেলা শাসক বিডিও দ্বারস্থ 13 পঞ্চায়েত সদস্য। হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। দমকল বাসস্ট্যান্ডে নেই পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা। 2018-এ বসেছিল ওয়াটার এটিএম, 1 বছরের মধ্যেই তা অকেজো। তীব্র গরমে জল না পেয়ে বিরক্ত নিত্যযাত্রী থেকে পথচারীরা। বছরের পর বছর বন্ধ, প্রশাসনের কোনো হেলদোল নেই বলে অভিযোগ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। বালি দিয়ে বাঁধ সংস্কার, রেগে মেগে কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। খানাকুলের উদনা গ্রামের ঘটনা। অভিযোগ, শালকাঠ বা বোল্ডারের বদলে বালি দিয়ে বাঁধ করা হচ্ছে। ভারী বৃষ্টি হলেই তো তা ভেঙে পড়বে, এমনটি আশঙ্কা করছেন গ্রামবাসীরা।
জেসিবি মেশিন আটকে কাজ বন্ধ করে দেন তারা। আত্রি নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে টাঙ্গির জঙ্গল, হেলদোল নেই প্রশাসনের। ফি বছর জল বাড়লে নদীগর্ভে তলিয়ে যায় গাছ, তলিয়ে যায় সরকারি জমি। অভিযোগ, বারবার আশ্বাস দিলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। এবছরও ভাঙন শুরু হয়েছে, স্থায়ী ব্যবস্থা না হলে তলিয়ে যাবে ঘরবাড়ি। দ্রুত বাঁধের দাবি স্থানীয়দের। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH